পরী রাজ্যে রানী পরী দুই কন্যা ছিল। বড় কন্যা দীপিকা পরী, ছোট কন্যা দীপা পরী। দীপিকা পরী ছিল দেখতে খুবই সুন্দরী, আর দীপা পরী কালো বর্ণের। একদিন রানী পরী তাদেরকে ডেকে বললেন, আমার সোনারা, আমি চাই এখন তোমাদের হাতে এই রাজ্যের দায়িত্বভার তুলে দিতে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনই এই রাজ্যের দায়িত্ব নিতে পারবে। তো এখন বলো, আমি কাকে এই দায়িত্ব দিব? মা, তুমি বুঝতে পারছো না কাকে দায়িত্ব দেবে? তুমি আমার মতো সুন্দরী রূপবতী মেয়েকে রেখে তোমার ওই ছোট কন্যা দীপার কথা ভাবছো না তো? দেখো দীপিকা, এখানে কারো রূপ লাবণ্য দেখে রাজ্যের দায়িত্বভার দেওয়া হয় না। যে উপযুক্ত তাকেই এত বড় দায়িত্ব দেওয়া হবে। মা, আপু যখন চাইছে তুমি আপুকে দায়িত্ব দাও। না, আমি তোমাদের দুজনেরই পরীক্ষা নিব। তোমরা তোমাদের জাদুর কাঠি রেখে 3 দিনের জন্য পৃথিবীতে যাবে, আর 3 দিন অসহায় মানুষদেরকে সাহায্য করবে। জাদুর কাঠি ছাড়া আমরা মানুষকে সাহায্য করব কিভাবে? এটাই তো তোমাদের পরীক্ষা। এরপর রানী পরী জাদু করে দীপাকে ও দীপিকাকে সাধারণ মানুষে পরিণত করে দেয়, আর তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। পৃথিবীতে এসেই দীপিকা দীপাকে বলে, পরী রাজ্যের দায়িত্ব গ্রহণের জন্য এখন আমার কত কষ্ট করতে হচ্ছে। ইস, এই কালির কয়লা, একদম আমার পিছু পিছু আসবি না, আমি বলে দিলাম। আমাকে এই 3টা দিন আমার মতো থাকতে দে, আর তুই তোর মতো থাক। কিন্তু তুমি পৃথিবীতে একা একা কোথায় যাবে? আমাদের 2 বোনকে মিলেমিশে থাকা উচিত। তুই ভাবলি কিভাবে আমি তোর সাথে থাকবো? তোকে দেখ আর আমাকে দেখ। এই কথা বলে দীপিকা দীপাকে রেখে একাই পৃথিবীর লোকে এক গ্রামের মধ্যে প্রবেশ করে। এটা দেখে দীপা অনেক কষ্ট পায়। আমি এখন কোথায় যাব? বোন আমাকে একটুও পছন্দ করে না। শুনেছি মানুষেরা দুঃখে কষ্টে জীবনযাপন করে, আমারও তাদের দুঃখ কষ্ট বোঝা উচিত। দীপা যখন এসব কথা ভাবছিল, তখনই সে এক অসহায় বুড়িকে মাটি খুঁড়তে দেখতে পায়। এটা দেখে দীপা তার কাছে যায় আর বলে, বুড়িমা, আমি আপনাকে সাহায্য করি। এই বৃদ্ধ বয়সে আপনি এত পরিশ্রম করতে পারবেন না বুড়িমা। আমি আপনাকে সাহায্য করি, আপনি বরং বিশ্রাম নেন। দীপার কথা শুনে বুড়ি অনেক খুশি হয়। এরপর সে বিশ্রাম নিতে থাকে, আর দীপা বুড়ির কাজ করতে থাকে। কে গো বাছা তুমি? আমার তো 3 কোলে আপন বলতে কেউ নেই। তুমি কোথা থেকে এসে আমায় সাহায্য করছো? আমি এক অসহায় মেয়ে। আপনি যদি আমায় কয়েকটা দিন আপনার কাছে থাকতে দিতেন, তবে আমি আপনার সব কাজ করে দিতাম। তোমার যতদিন ইচ্ছা তুমি আমার কাছে থাকতে পারো বাছা। এই বৃদ্ধ বয়সে আমি একাই থাকি। এরপর থেকে দীপা ওই বুড়ির বাড়িতে থাকতে শুরু করে, আর তার সব কাজগুলো করতে থাকে। এদিকে দীপিকা সেই গ্রামের এক জমিদার বাড়িতে যায় আর বলে, বাড়িতে কেউ আছেন? কে তুমি? কোথা থেকে এসেছো? আমি পরী রাজ্য থেকে এসেছি, পরী রানীর একমাত্র কন্যা। ও, তো তুমি রানী পরীর কন্যা? রানী পরী আমাদের অনেক সাহায্য করেছেন। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তাহলে তো খুবই ভালো কথা। আমি এখানে 3 দিন থাকতে চাই, আর আমার খাবার যত্নে যদি কোনো ত্রুটি হয় তাহলে মাকে বলে যা কিছু দিয়েছি সেগুলো আবার ফিরিয়ে নেব। এখন যান, আমার জন্য সব থেকে মজার মজার খাবারের আয়োজন করুন। কথা শুনে জমিদার মনে মনে ভাবে, শুনেছি পরীরা অনেক উদার মনের অধিকারী হয়, কিন্তু রানী পরী তো অনেক ভালো হওয়া সত্ত্বেও তার কন্যা এত অহংকারী কেন? কি হলো, কি এত ভাবছেন? দ্রুত আমার জন্য খাবার আনতে বললাম তো। জমিদার মশাই দীপিকার কথা শুনে দ্রুত খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবে কেটে যায় 3 দিন। আমার 2 কন্যাদের
পরিরাজ্যে স্বাগতম। তোমাদের জন্য আমি নীল আপেলের জুস করে রেখেছি, তোমরা এগুলো খেয়ে নাও সোনারা। রানী পরীর কথা মতো দীপিকা ও দীপা সেই দুই আপেলের জুস খেয়ে নেয়। সাথে সাথে দীপিকা দেখতে কালো কুৎসিত হয়ে যায় আর দীপা অনেক সুন্দর হয়ে যায়। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! মা, তুমি জেনে বুঝে আমাকে কি ফল খাইয়েছো যে আমি এমন কালো হয়ে গেলাম? আর অপরদিকে দীপা এত সুন্দরী হলো কিভাবে? যেটা তোমার চেহারায় ফুটে উঠেছে সেটা হলো তোমার মন। তুমি অনেক অহংকার করতে না, এটাই তোমার অহংকারের ফল। আর এটাই আমাদের পরিরাজ্যের জাদুর ক্ষমতা, যা কেউ পরিবর্তন করতে পারবে না। এই কয়েকদিন তুমি পৃথিবীতে যে যা যা করেছো সব কিছুই তোমার চেহারার উপর ফুটে উঠেছে। দীপা, তুমি তোমার আসন গ্রহণ করো এখন। এরপর দীপা রানী পরীর দায়িত্ব গ্রহণ করে আর দীপিকা তার অহংকারের জন্য সব কিছু হারিয়ে আফসোস করতে থাকে।